নমস্কার, জি24 ঘন্টায় আপনাদের স্বাগত। ক্রসফায়ার ইলেকশন স্পেশাল নিয়ে আমরা আজকে চলে এসেছি বহরমপুরে। মুর্শিদাবাদ জেলায় 3টে লোকসভা কেন্দ্র, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, বহরমপুর। কিন্তু এটা বলার অপেক্ষা রাখে না যে বহরমপুর রাজ্যের 42টা কেন্দ্রের মধ্যে সবসময় আলাদাভাবে রাজনৈতিক আলোচনায় জায়গা করে নেয়, কারণ বহরমপুর এবং অধীর রঞ্জন চৌধুরী এই দুটো নাম দীর্ঘ বছর ধরে প্রায় সমার্থক হয়ে যাওয়া। সেই বহরমপুর অধীর রঞ্জন চৌধুরীর গড়, অধীর রঞ্জন চৌধুরী কি গড় আটকাতে পারবেন, গড় সামলাতে পারবেন? একদিকে তাকে কড়া চ্যালেঞ্জ দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস উড়িয়ে এনেছেন ইউসুফ পাঠানকে, আর অন্যদিকে বিজেপির প্রার্থী যিনি চিকিৎসক, অনেকেই বলছেন ভোট কাটাকাটির অঙ্কে বিজেপি প্রার্থী তার সুবিধে হবে কি? কেউ বলছেন ইউসুফ পাঠান তিনি যেভাবে ক্রিকেট মাঠে ঝড় তুলতেন সেইভাবে বহরমপুর কি এবার অধীরের হাত ছাড়া হবে? এই সমস্ত নিয়ে চর্চা চলছে। আমরা চলে এসেছি বহরমপুরে। বহরমপুরের মানুষ কি ভাবছেন, কোন ইস্যুগুলো এই বহরমপুরে এবারের ভোটে ফ্যাক্টর হতে পারে, সেগুলো বোঝার চেষ্টা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। সিপিআইএমের পক্ষ থেকে ধ্রুবজ্যোতি সাহা, বিজেপির পক্ষ থেকে মলয় মহাজন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নারুগোপাল মুখার্জি এবং আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে ফিরোজা বেগম। আমি প্রথমে ফিরোজা বেগমের কাছেই আসি, কারণ যখন বহরমপুর কংগ্রেসকে দিয়ে শুরু করাই ভালো। ফিরোজা দেবী, আপনি কি মনে করেন অধীর রঞ্জন চৌধুরীর গড় সামলাতে পারবেন অধীর রঞ্জন চৌধুরী? মনে করি 100% অধীর রঞ্জন চৌধুরী গড় সামলাতে পারবেন, কারণ অধীর চৌধুরী এ শহরের ভূমিপুত্র। এই মুর্শিদাবাদ জেলা এবং বহরমপুর শহরকে তিনি যেভাবে ভালোবেসেছেন এবং এ জেলার জন্য যা কাজ করেছেন, এ জেলাবাসী তাকে অবশ্যই আবারও আশীর্বাদ করবেন, দোয়া করবেন। কিন্তু গতবারে যদি আমরা দেখি যে সেখানে 80,000-এর মতো ব্যবধান ছিল, তার সঙ্গে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি ডেভিড হিসেবে বেশি পরিচিত তার, আর এবার ইউসুফ পাঠান। গতবারের যে ঘটনাটি ঘটেছিল, গতবারে আমাদের এখানে যদিও এটা সেন্ট্রাল ইলেকশন কমিশনের আন্ডারে সমস্ত বুথগুলোতেই সেন্ট্রাল ফোর্স থাকার কথা, কিন্তু আমরা সেখানে দেখেছি প্রায় 300-র মতো জায়গায় আমাদের এজেন্টকেই ঢুকতে দেওয়া হয়নি। এ পশ্চিমবঙ্গে প্রত্যেকেই জানে যে ইলেকশন আসলে এই পশ্চিমবঙ্গে সন্ত্রাস হয়। সেই সন্ত্রাসের শিকার হয়েছিলাম আমরা, কিন্তু সেই সন্ত্রাস আমরা মনে করি আমরা আগামী দিনে সেগুলো রুখতে পারবো। নারুগোপাল, আমি বেশি হিস্ট্রিতে যাব না। ভূমিপুত্র বলে বা কারোরই কোনো ভোট পেটেন্ট হয় না। আপনারা দেখেছেন যে এই ভূমিপুত্র তকমাটা বা এখানকার অধীর চৌধুরীর যে রাস হালকা হওয়ার ব্যাপারটা 2019 সাল থেকে লক্ষণীয়। 2014 সালে যেখানে ভোটের মার্জিন ছিল 3,54,000, সেখানে 2019 সালে হয়েছিল 80,000 এবং 7টা বিধানসভা নিরিখে বহরমপুর, কাঁদি এবং বড়োয়া এইগুলোর 3টে জিতেছিল, 4টে হেরেছিল। 21 সালের পর যখন হলো তখন দেখা গেল যে অধীর চৌধুরী 7টা লোকসভার মধ্যে পার্টিকুলার ওখানে একটা তো জেতেননি। বিজেপি এখানে 27,000 ভোট লিড পেয়েছিল, বাকি 6টাতে তৃণমূল কংগ্রেস অ্যাবাভ 30,000 লিড পেয়েছিল। এবং পাশাপাশি পঞ্চায়েতের মধ্যে যেগুলো আছে তার বিজেপি প্রায় হচ্ছে 11টি মতো। নারুগোপাল, একই সঙ্গে যেটা বলা হয়ে থাকে যে পলিটিক্স শুধুমাত্র পাটিগণিত নয়, তার সঙ্গে একটা কেমিস্ট্রি থাকে, এবং যেহেতু লোকসভা নির্বাচন, যখনই কেমিস্ট্রির প্রসঙ্গ আসে তখন অধীর রঞ্জন চৌধুরী এই নামটা, সেই নামটা কোথাও বিশেষ করে বহরমপুরের মানুষের কাছে লার্জার দ্যান লাইফ নাম। এটা ছিল, একটা সময় ছিল, অস্বীকার করা যায় না। এটা এখনো আছে, সেটা বলতে পারেন, এটা এখনো আছে। কারণ উনি পঞ্চায়েত ইলেকশনের কথা বললেন, আপনারা জানেন যে জেলা পরিষদের ভোট কাউন্টিং হয়েছিল, শুরু হওয়ার কথা ছিল 9টায়, সেই জন্য 70,000 ভোটে উনি হেরেছেন। 80,000 ভোটে উনি যেটা অভিযোগ 80,000 ভোটে লাস্ট 2021 হেরেছেন। এবং এই যে তৃণমূল সরকার আমলে উনি 16তে জিতেছিলেন ওখানে। সেই জন্য হচ্ছে উনি বহরমপুর থেকে ওনার নেতা তুলে নিয়ে দাঁড় করিয়েছিলেন এখানে। তো জন্য অন্য কোনো ইয়ে নেই, সিপিএমের ভোটে জিতেছিলেন প্রথমবার, আমরা সব হিস্ট্রি জানি। হচ্ছে এখানে লাস্ট গলা ফাটিয়ে নি, কিছু করতে হবে, চলে 4 জন বেরিয়ে যাবে, ঠিক আছে। হিস্ট্রি জানেন, উনি মানে কংগ্রেসের ঘরেই বড় হয়েছেন এবং অধীর চৌধুরী ওনাকে নেতা বানিয়েছেন। ওনাদেরকে নেতা বানিয়েছেন। আমরা রাজনৈতিক আলোচনা করব। এক সেকেন্ড, ফিরোজা বেগম, নারুগোপাল, দুজনকেই বলছি কোনো ব্যক্তি আক্রমণ নয়, আমরা রাজনৈতিক আলোচনা করব। আমি আসবো, কবে অধীর চৌধুরীর কাছে এসছে আর কবে নেতা হয়েছে। আসবো প্লিজ। আমার মলয় বাবুর কাছে প্রশ্ন। মলয় বাবু, ডক্টর নির্মল সাহা তিনি কিছু করতে পারবেন? একদিকে অধীর রঞ্জন চৌধুরী, আরেকদিকে ইউসুফ পাঠান। আপনি তো প্রথমেই বিষয় রাখলেন যে অধীর চৌধুরী গড় রাখতে পারবে কিনা আর নির্মল শাহ আবার জিতে যাবে কিনা লড়াইতে। আপনি নিজেই বিষয় রেখেছেন। আর এই প্রথমবার বহরমপুরবাসীর মধ্যে, বহরমপুর লোকসভার মানুষের মধ্যে এই জাতীয় প্রশ্ন দেখা দিয়েছে যে বিজেপি এবার জিতবে কিনা বা অধীর চৌধুরী তার গড় ধরে রাখতে পারবে কিনা। এই সম্ভবত জনগণই তৈরি করেছে। মানুষ
আজকে এই অবস্থা তৈরি করেছে কে জিতবে, যেটা এতদিন নিশ্চিত ছিল যে অধীর চৌধুরী জিতবে, সেই নিশ্চয়তা কিন্তু আজকের দিন আর নেই। এটা হচ্ছে প্রথমত। কারণ এই যে আলোচনা হচ্ছে আজকে, এই আলোচনাই বলছে যেটা নিশ্চিত নয়। দ্বিতীয়ত আমরা জিতবো এই কারণে বলছি যে বহরমপুর বিধানসভাতে আমরা গত নির্বাচনে প্রচুর ভোটে লিড পেয়েছি, 25,000-এর উপরে ভোটে লিড পেয়েছি। এবং সেই সঙ্গে এইবার তৃণমূল যাকে প্রার্থী করেছে, তৃণমূল আপনারা খেয়াল করবেন যে আমাদেরকে বাংলা বিরোধী বহিরাগতদের বিসর্জন বলে, নরেন্দ্র মোদীকে, অমিত শাহকে বহিরাগত বলে, তৃণমূল যাকে এখানে আমদানি করেছে সে তো বিশুদ্ধ বাঙালি নিশ্চয়ই। তাহলে তৃণমূল যে বহিরাগত বলে যাকে নিয়ে এসছে, এইটাতেই বহরমপুরের মানুষ জবাব দেবে। আমি এখানে একটা অপ্রিয় প্রশ্ন একটু নাড়ুগোপালকে করব। ওয়াই ইউসুফ পাঠান, নাড়ুগোপাল? প্রথমত হচ্ছে যখন আমরা দেখেছি যে তোমাদের দলের তরফ থেকে বারংবার বলা হয়েছে, যেটা মলয়বাবুও বললেন, যে বাইরের যারা বহিরাগত তারা এসে এখানে বাংলা বলতে পারে কিনা। ইউসুফ পাঠান বাংলায় ভীষণ ভালো ডিবেট করেন এমনটা তো অন্তত আমার জানা নেই। নাম্বার ওয়ান, আসলে ইউসুফ পাঠানকে কি আনতে হলো? এখানে কে প্রার্থী হবেন? ডেভিড প্রার্থী হবেন, নাকি নাড়ুগোপাল প্রার্থী হবেন, নাকি অন্য কেউ প্রার্থী হবেন, সেটা সামলাতে? ঘটনা হচ্ছে ইউসুফ পাঠানকে নিয়ে যে বহিরাগত বলা হচ্ছে, বাংলা জানে না। তাহলে নরেন্দ্র মোদী যেহেতু বাংলা জানে না, প্রতিটি জায়গায় হিন্দিতে ভাষণ দিচ্ছে। কিছুদিন আগে শক্তিপুরে হচ্ছে, এখানে আমাদের যোগীজি এসেছিলেন, তিনিও তো হিন্দিতে বলেছেন। এটা প্রশ্ন নয়। ইউসুফ পাঠান যখন ভারতীয় দলের ক্রিকেটার হয়ে খেলছেন, তিনি 130 কোটি লোকের আবেগ, অর্থাৎ তিনি প্রথম ভারতীয়। এবং রাহুল গান্ধীও তো দাঁড়িয়েছেন। পাঠান ডেফিনেটলি ক্রিকেট প্রেমী যারা, তাদের কাছে ইউসুফ পাঠানের অনুরাগী অনেকেই তারা আছেন। কিন্তু আমার একটাই প্রশ্ন, অন্তত আমার জানা নেই যে পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত ক্রিকেটার, ধরা যাক সৌরভ গাঙ্গুলি, ধরা যাক লক্ষ্মীরতন শুক্লা, ধরা যাক ঋদ্ধিমান সাহা, ইভেন অশোক দিন্দা যিনি রাজনীতির ময়দানে রয়েছেন, মনোজ তিওয়ারি রাজনীতির ময়দানে রয়েছেন, তাদের তো আমি ভিন রাজ্যে কোথাও টিকিট পেতে দেখিনি। না, ভিন রাজ্যে টিকিট পাওয়া তো জায়গা নাই। একটা জায়গা বুঝতে হবে, তৃণমূল যখন সর্বভারতীয় দলের মধ্যে যখন আপনার প্রার্থী হয়ে, যখন অ্যাফিলিয়েশন ছিল, যেটা শুভেন্দুদা বলেন যে বাদ চলে গেছে, বাদ যায়নি, এই ঘটনাটা অভিযোগ করেছেন ওনারা। এই জায়গা থেকে আরম্ভ করে প্রথমত বহরমপুরে আগেও বহিরাগত প্রার্থী হয়েছে, ইন্দ্রনীল সেন হয়েছে আপনার, বা যারা পশ্চিমবঙ্গ থেকে হয়েছে। এটা কোনো হচ্ছে আপনার ইস্যু নয় যে যদি কোনো ব্যক্তি তৃণমূল কংগ্রেসের হয়ে আপনার কোনো জায়গায় দাঁড়াতে চায়, এবং সেই ব্যক্তি যদিও সে পণ্ডিত হতে পারে, যে কোনো পণ্ডিত হতে পারে, যে কোনো খেলোয়াড় হতে পারে, ফিল্ম স্টার হতে পারে, সেক্ষেত্রে রেস্ট্রিক্টেড। শতাব্দীর বাড়ি তো পশ্চিমবঙ্গে। তাহলে বাংলা তো ভারতবর্ষের বাইরে না, বাংলা হচ্ছে পশ্চিমবঙ্গের একটা প্রদেশ, যে প্রদেশের মধ্যে শত্রুঘ্ন সিনহাও দাঁড়াতে পারে, যে প্রদেশের মধ্যে আপনার কীর্তি দাঁড়াতে পারে, এবং তারা সবাই কিন্তু ভারতীয় হিসাবে তাদের স্থান কিন্তু গৌরব করেছে। আমি একটু ধ্রুবজ্যোতির কাছে আসি। ধ্রুবজ্যোতি, অধীর রঞ্জন চৌধুরী, তাকে আমরা দেখেছি মোহাম্মদ সেলিম যেদিন নমিনেশন দিচ্ছেন, অধীর রঞ্জন চৌধুরী তার পাশে, এবং তার গলায় CPIM এর যে কাস্তে হাতুড়ি দেওয়া উত্তরীয়। বাম কংগ্রেস জোটকে আরও নিটোল, আরও জমাট এই রকম একটা রূপ দেওয়ার জন্য বাম এবং কংগ্রেস দু তরফ থেকে, বিশেষ করে CPIM এবং কংগ্রেস দু তরফ থেকে খুব জোরদার প্রচেষ্টা আমরা দেখছি, এবং মাঠে ময়দানে থেকে শুরু করে গত কয়েক বছরে বিষয়টা আর খুব একটা যে শুধুমাত্র ভোট কেন্দ্রিক তা না, বিভিন্ন ইস্যুতে আমরা একসঙ্গে সোচ্চার হতে দেখেছি। কিন্তু সেটা এবার বহরমপুরে কতটা এফেক্টিভ হবে? কারণ মনে রাখতে হবে, ইউসুফ পাঠানকে উড়িয়ে এনেছে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে ডক্টর নির্মল সাহা। ভোট কাটাকাটির অঙ্কে তার ফেভারে যাবে কিনা পরিস্থিতি, সেই কথা অনেকে ভাবছেন, অনেক রাজনৈতিক বিশ্লেষক। হক রুটি রুজি জনতার পুঁজি। গোটা পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে আজকে বেকার যখন বাড়ছে, আজকে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে যখন মুর্শিদাবাদ জেলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তখন বিজেপি এবং তৃণমূলের যারা প্রার্থী কতটা রাজনীতির আগিনাই ছিল জানি না, তবে অধীর চৌধুরীর কথা রাজনীতি শিখতে হবে। কারণ পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে অধীর চৌধুরীর কাছে রাজনীতি শিখতে হবে, কিন্তু জাস্ট এক সেকেন্ড, অধীর রঞ্জন চৌধুরী বেশি ভোটে জিতবে ভারতবর্ষের মাটিতে। চৌধুরীর কাছে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি তৃণমূলকে দেখা যায়নি। ধ্রুবজ্যোতি, কোথায় বিজেপি ছিল? ধ্রুবজ্যোতি, আমার প্রশ্ন আছে, এক সেকেন্ড। আজকে যখন CPIM এর মুখপাত্র এখানে দাঁড়িয়ে বলছেন যে অধীর রঞ্জন চৌধুরীর কাছ থেকে রাজনীতি শিখতে হবে, আমি জাস্ট যদি 18-19 বছর পেছনে ফিরে যাই, এবং আমার মনে কোথাও প্রশ্ন জাগে যে স্বর্গত অনিল বিশ্বাস, তিনি কি এটা মনে করতেন? ভারতবর্ষের মাটিতে যখন আগুন লাগে, এই আগুন নেভানোর জন্য পশ্চিমবাংলার সমস্ত মানুষ, কারোর বাড়িতে যখন আগুন লাগে, আগুন নেভানোর জন্য বালতিতে যে জলটা নিয়ে যায়, সেই বালতিটা ধরার সময় ধরে না, সেই বালতিটা ভারতবর্ষে আগুন লেগেছে,
পশ্চিম ধ্রুব, বাংলায় যদি আগুন এই লেগেছে, প্রশ্নটা avoid এই করা যাবে না। আগুনটাকে নেভানোর জন্য ভারতবর্ষের ধ্রুব, মাটিতে যদি- পশ্চিম বাংলায় ধ্রুব, যদি- হাত আর কাস্তে এক জায়গা ধ্রুব, হচ্ছে। যদি সেই সময় তোমার কি বয়স ছিল আমরা জানি না, কিন্তু আমরা তখন সাংবাদিকতা শুরু করেছি এবং তখন অধীর রঞ্জন চৌধুরীকে টাইট দেওয়ার জন্য কিভাবে নির্দিষ্ট প্রশাসনিক আধিকারিকদের পাঠানো থেকে শুরু করে কি কি করা হয়েছিল যারা সিপিআইএম এর তরফ থেকে সেটা ভারতবর্ষের অনেকের জানা। মাটিতে বর্তমান সময়ে ধর্মের ভিত্তিতে রাজনীতি করতে চাইছে, এই ধর্মের ভিত্তিতে রাজনীতিকে বন্ধ করার জন্যই, গোটা ভারতবর্ষের মাটিতে আগুনকে নেভানোর ধর্মে চলে জন্যই গেছে। আজকে হাত এবং কাস্তে এক জায়গায় হয়ে অধীর চৌধুরী মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ জেলায় নেমেছে এবং মুর্শিদাবাদ জেলার রেজাল্ট 3-3 হবে, 3-3 হবে মুর্শিদাবাদ জেলায়। কেউ পারবে না। আর কত ভোটে মোহাম্মদ সেলিম আর কত ভোটে অধীর চৌধুরী জিতবে, শুধু অপেক্ষায় থাকুন। আমার এখানে একটু প্রশ্ন ফিরোজা বেগমের কাছে। ফিরোজা দেবী, এখন আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ সেলিম, অধীর রঞ্জন চৌধুরী একসঙ্গে পায়ে পা মিলিয়ে হাঁটছেন, হাত হাতুড়ি কাস্তের সমন্বয় সবই ঠিক, কিন্তু যেটা আমি বলছিলাম যে অধীর রঞ্জন চৌধুরী হতে হয়েছে সিপিআইএম এর সঙ্গে লড়ে, এবং সেই লড়াইটা কিরকম সেটা নিশ্চয়ই আপনি সম্যক ওয়াকিবহাল। কোনো, যেটাকে ইংরেজিতে বলা হয় যে কিপিং নো স্টোন আনটার্ন, অধীর রঞ্জন চৌধুরীকে শায়েস্তা করার জন্য সিপিআইএম সেই সময় কোনো কৌশলই বাদ দেয়নি। একদম গ্রাউন্ড লেভেলে কোথাও কি সেই সমস্ত কিছুকে পেছনে ফেলে অস্তিত্ব রক্ষার তাগিদে বাম এবং কংগ্রেস সমর্থকরা তারা এক হতে পারছেন, নাকি তাদের মনের মধ্যে এখনো সেটা ছায়াপাত করতে পারে? এটা ঠিক, আপনি যেটা বলছেন অস্তিত্ব রক্ষার ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে আজকে দেশের প্রশ্ন। দেশ যখন সম্মুখীন হয়েছেন একটা প্রশ্নের, উনি বললেন যে ঘরে আগুন লেগেছে। আমার ভারতবর্ষের বেকার যুবকদের রুটি রুজি নেই, আমার ভারতবর্ষের ছাত্র যুবর ভবিষ্যৎ নেই, আমার ভারতবর্ষের সংবিধান সুরক্ষিত থাকবে কিনা তার প্রশ্ন উঠে আসছে, আমার ভারতবর্ষে আগামী দিনে সংবিধান সুরক্ষিত থাকবে কিনা তার প্রশ্ন এসছে। বর্তমান পরিস্থিতি যে জায়গায় এসে দাঁড়িয়েছে, কি রাজ্য কি কেন্দ্র, দুটো দল যেভাবে ভারতবর্ষের সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে, চাকরি নেই বাকরি নেই শিল্প নেই, সমস্ত সরকারি সংস্থাগুলোকে বিক্রি করে দিচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বাম কংগ্রেস একসঙ্গে দাঁড়িয়েছি এ ভারতবর্ষের বেকার যুবকদের রুটি রুজির দাবিতে, এ ভারতবর্ষের মা বোনেদের সুরক্ষার দাবিতে, আগামী প্রজন্মের শিক্ষার দাবিতে, স্বাস্থ্যের দাবিতে। তাই আমাদের প্রধান উদ্দেশ্য এখন, আমরা বাম করি না কংগ্রেস করি নয়, আমাদের আসল উদ্দেশ্য এ ভারতবর্ষের সংবিধানকে সুরক্ষিত করতে হবে, এ ভারতবর্ষের গণতন্ত্র সুন্দর করে রাখতে হবে। আমাদের বেকার যুবকদের রুটি রুজি চাই, মা বোনেদের সুরক্ষা চাই, কাজ চাই, কোনো জাত নয় ভাত চাই, সেই জায়গায় এসে দাঁড়িয়ে আমার এখানে নারুগোপালের কাছে প্রশ্ন। নারুগোপাল, যদি অধীর রঞ্জন চৌধুরীর পরাজয় তোমাদের কথা মতো এখানে নিশ্চিত হয়েই থাকে, যদি অধীর রঞ্জন চৌধুরীর ম্যাজিক সেটা এখানে ফিকে হয়ে গিয়েই থাকে, তাহলে কেন অধীর রঞ্জন চৌধুরীর একটা ভিডিও ভাইরাল করা হলো, যেটা ইতিমধ্যেই পুলিশের প্রাথমিক তদন্তে ডক্টর ভিডিও হিসেবে বেরিয়ে এসেছে? এখানে কংগ্রেস এবং সিপিএম যেগুলো বলছেন তার প্রিভিয়াস হিস্ট্রিতে সিপিএম অধীর চৌধুরীকে কীভাবে জেল খাটিয়েছিল, জেল খাটিয়েছিল, উনি হয়তো কতটা জানি না, আমরা বহরমপুর শহরের ছেলে, 95 সাল থেকে অধীরবাবুর সঙ্গে ছিলাম। কী লড়াই অত্যাচার হয়েছে সিপিএমের এই জায়গাটা, ওই যে উনি যারা বলছেন ওনার জন্ম হয়েছিল জানি না, তখন 96 সাল থেকে লড়েছি আমরা, তাই এই জায়গা থেকে। এবং একটা শেষ পঞ্চায়েত নির্বাচনে খুন হয়েছে, লাস্ট পঞ্চায়েত নির্বাচনে রিন্টু শেখ এবং রওশন আলী, বিজেপি খুন হয়নি, বিজেপিকে দেখা যায়নি। আর বিজেপি আর তৃণমূলের যে সেটিং এর রাজনীতি মুর্শিদাবাদ জেলায় এবং হচ্ছে উনি প্রাক্তন বিধায়িকা, 2011 সালে যদি উনি হচ্ছে প্রথম কন্টেস্ট করেছিলেন, 2000 পরে জিতেছিলেন সিপিএম এর সঙ্গে লড়াই করে, তাহলে তো তখন তো তৃণমূল কন্টেস্টে ছিল না। নারুগোপাল, গত পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি, পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর প্রথম রাজনৈতিক হিংসার বলি যিনি হয়েছেন তিনি এই মুর্শিদাবাদের একজন মানুষ। সেটা কি হয়েছে? তৃণমূল বেশি বলি হয়েছে। ফুলচাঁদ শেখ বলি, প্রথম কংগ্রেসের দ্বারা আক্রান্ত হত্যা হয়েছে 10 জন টিএমসির, কংগ্রেসের হত্যা হয়েছে 4 জন, যদিও কোনোটাই মৃত্যু কাম্য নয়। আপনি লাস্ট যে 14 জনের যে ডেটা আছে আপনার দেখবেন লাস্ট পঞ্চায়েত ইলেকশনের ওপর, তাতে যে কোনো জায়গায় যে কোনো মৃত্যু, রাজনৈতিক হানাহানি, এটা কাম্য নয় সভ্য দেশে। কিন্তু মুর্শিদাবাদের এই ট্র্যাডিশনটা তৈরি করেছে সিপিএম। 2008 সালে যখন কংগ্রেসের 11 জন হত্যা হয়েছিল ডোমকলে, কে করেছিল? আজকে ফিরোজিদা দিরা হচ্ছে বলছেন ঠিকই আছে, ওনারা তখন হত্যা করেছিলেন সেই সময় ডোমকলে একসঙ্গে 11 জনকে পঞ্চায়েত ইলেকশনে, ডোমকলে শুধু। আনিসুর রহমান তখন ওনাদের নেতা ছিলেন ওখানে সেই সময়। এটাও কাম্য নয়। রাজনীতি আমরা করতে এসেছি সবাই একটা কারণের জন্য, উনি ওনার দলের সমর্থনে বা মানুষের উপকার করবে, আমরা আমাদের দলের সমর্থনে মানুষের উপকার করব, মহাজন দ্বারা করবো উপকার। মলয়বাবু, কিসের উপর ব্যাংক করে আপনারা মনে করছেন, কিসের ভরসায় আপনারা মনে করছেন যে ডক্টর নির্মল সাহা তিনি জিতবেন?
কোন ফ্যাক্টর? এক্ষুনি তো শুনলেন যে আমরা দেখেছি, আমি সালটা হয়তো ভুলও হতে পারে, একটু 2004-05 হবে, অধীর রঞ্জন চৌধুরী জেলে গিয়েছিলেন আর সিপিএমের লোকেরাই জেলে পাঠিয়েছিল। এখন সিপিএমের লোকেরাই বলছে চৌধুরীর কাছে রাজনীতি শিখতে হবে। তো আমরা আর কি হারাবো? লোকেরা বলছে আপনাদের নেতাদের কাছে আমরা আর রাজনীতি কি শিখতে হবে, হারাবো সিপিএম বলুন? রাজনীতি শিখবে না। আর পশ্চিম বাংলার মাটিতে বলছি আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে আমি না, বলি, শুধু বলতে কয়টা দিন অপেক্ষা আপনার করেন, সময় তাহলে আপনাদেরকে এরকম খুঁজে করবো পাওয়া আমি। যাবে না। আপনি আপনার সময় এরকম করবো আমি আপনার সময় এরকম করবো। আমি যেটা বলতে চাই যে আজকের দিনে দেখুন অবস্থাটা, পশ্চিমবঙ্গের প্রথম যে অর্ধেক শাসনকাল সেটা কংগ্রেস শাসন করেছে দেশ, এই রাজ্য। এই বাকি অর্ধেক, এই তৃণমূলের আগের যে সময়কালটা, সেটা সিপিএম 34 বছর শাসন করেছে। আজকে দেখুন বিধানসভার দিকে তাকিয়ে, বিধানসভায় প্রতিনিধিত্ব করবার জন্য সিপিএমের একটা এমএলএ নেই, কংগ্রেসের একটা এমএলএ নেই। গোটা ভারতবর্ষে রাজনীতির নির্বাচনের ইতিহাসে আমার ধারণা এই রকম উদাহরণ কোথাও পাওয়া যাবে না যে দুটো দল রাজ্য শাসন করেছে সেই দুটো দলের একটা প্রতিনিধি বলার জন্য নেই। এই শূন্য দলের এত আপনাদের ভয় কেন আমরা বুঝতে পারছি না। তাহলে এই শূন্যকে ভয় পাচ্ছে কেন? জন্য কেন রাস্তায় নামছেন, কেন কেন আক্রমণ নামিয়ে আনছেন? সাগর থেকে তো আমরা জিতেছি, যখন সিপিএম কংগ্রেস নাই বলছে, তৃণমূল আবার তাকে নিয়ে সিপিএম নিয়েছে। কংগ্রেস আছে Already আমরা বলেই একটা জিতেছি সাগর থেকে। বেশি বলার দরকার নেই। বিজেপি জাতীয় শক্তিপুরে চৌধুরী অস্ত্র মিছিল করলো, তৃণমূলের পুলিশ পাহারা দিল। এখান থেকে বুঝতে অসুবিধা নেই তৃণমূল আর বিজেপির মধ্যে সেটিং এর রাজনীতি করছে। আর হিরণবাবু আর অভিষেক বাবু বলে দিয়েছে যে তারা কিভাবে সেটিং আমার এখানে এক সেকেন্ড আমার প্রশ্ন ধ্রুবজ্যোতির কাছে। ধ্রুবজ্যোতি, আমরা তো দেখেছি যে এই মুর্শিদাবাদ জেলার একটি কেন্দ্র ভীষণভাবে 1 বছর আগে আলোচনায় চলে এসেছিল, সাগরদিঘি মডেল হয়ে গিয়েছিল। অধীর রঞ্জন চৌধুরী বলেছিলেন যেদিন ফলাফল বেরোয় যে বাইরান আমাদের আয়রান। 3 মাস গেল না, সেই আয়রান ভোল বদলে তৃণমূলে চলে গেল। বিশ্বাসঘাতক তো দলে থাকেই, তাহলে জলে জিতলো কে সেটা বড় কথা, কিন্তু কারা পালিয়ে গেল, কাকে ভাঙিয়ে নিয়ে গেল এটা বড় কথা নাই। পশ্চিম বাংলার মধ্যে জিতে দেখিয়ে দিয়েছে বাম কংগ্রেস যে কিছু করা যায়। মুর্শিদাবাদ জেলায় আবার জিতে দেখিয়ে দেবে, 3টি আসনের মধ্যে 3টি আসন জিতে আবার দেখিয়ে দেবে। কিন্তু জনগণ ভোট দেওয়ার পর যদি দেখেন যে তারা যাদের বিরুদ্ধে ভোট দিয়েছেন, তাদের ম্যান্ডেট যাদের বিরুদ্ধে গেছে, আপনাদের নির্বাচিত জনপ্রতিনিধি দৌড়তে দৌড়তে তাদের শিবিরে চলে গেলেন, তাহলে তো তারাও ভাববেন। বর্তমান সময়ে মানুষের কাছে এটা ইস্যু নয় কে চলে গেল, ইস্যু হচ্ছে আমার বেকার ছেলেদের হাতে কাজ চাই। পশ্চিমবাংলায় প্রতিদিন পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে। পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার আসার পরে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছিল হলদিয়া পেট্রোকেমিক্যাল। মুর্শিদাবাদ জেলায় ফারাক্কায় তৈরি হয়েছিল মণিগ্রামের তাপবিদ্যুৎ কেন্দ্র, ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র। তৃণমূল বলতে পারবে একটা নতুন সেফটি পিনের কারখানা উদ্বোধন করতে পেরেছে? বাংলার বেকাররা কোথায় যাবে? মুর্শিদাবাদ জেলায় এই বছর 2024 সালের 1 জানুয়ারি থেকে 30 তারিখ পর্যন্ত মার্চের 25 জন পরিযায়ী শ্রমিকের মুর্শিদাবাদ জেলায় পায়নি। কেন কাজ পায়নি? কারণ মুর্শিদাবাদ ছেলেদের কাছে কফিন বন্দী একটা অনুরোধ, এখানে হচ্ছে মহাজন বাবুরা আছেন বিরোধী দলে তৃণমূলের, আর তৃণমূল ক্ষমতায় আছে, ফিরোজদি এবং সিপিএম হচ্ছে শূন্য। তাহলে আমরা এখানে আলোচনা করব কাদেরকে নিয়ে? শূন্য পাওয়া মানুষদেরকে নিয়ে, যাদের হচ্ছে ক্ষমতা তাদেরকে নিয়ে। তাহলে হচ্ছে পুলিশ পাঠিয়ে আমাদের প্রধানদেরকে বলছেন তৃণমূল। এবার সিপিএম এর প্রধান শূন্য পাওয়া যাচ্ছেন কেন? অভিযোগ আমরা করেছি। এখানে তৃণমূল শাসনে আছে, যে কেন তৃণমূল শাসনে বিজেপি বিরোধীতে আপনাদের এত শূন্য পাওয়া লোককে নারুগোপাল, ধ্রুবজ্যোতি, দুজনকেই আমি একটু থামাচ্ছি। আমরা অতি সম্প্রতি একটা অনভিপ্রেত ঘটনা দেখেছি, যখন আমরা দেখেছি যে রামনবমী সঙ্গেই এই মুর্শিদাবাদের রেজিনগর বা শক্তিপুর সেখানে অশান্তির ঘটনা ঘটেছে, এবং সেই অশান্তির ঘটনা নিয়ে সেটা রাজনৈতিক মহলেও নানান তর্জা চলেছে। তার কিছুদিন আগে আমরা দেখেছি যে এই মুর্শিদাবাদের একজন শীর্ষস্থানীয় প্রশাসনিক আধিকারিক, তার বদলি, যেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই অশান্তির পর প্রশ্নও তুলেছেন যে কেন তাকে সরানো হয়েছিল। তাহলে কি এই ধরনের ঘটনা ঘটানোর জন্যই? কোথাও কি আপনাদের বিরুদ্ধে অভিযোগ যেটা উঠছে যে আপনারা আসলে মেরুকরণের তাস খেলতে চাইছেন এখানে, এবং যে কারণে পরিকল্পিত অশান্তি? মলয়বাবু, ঠিক আছে, কেউ অভিযোগ করতে পারে, কিন্তু আপনি এখানে খেয়াল করেছেন এখানে আমি আসার পরে যে কটা আলোচনা হয়েছে, যারা শূন্য পেয়েছে তারা আলোচনাটা সবচেয়ে বেশি করেছে। আর দ্বিতীয়ত হচ্ছে ধর্ম নিয়ে কথাবার্তা যেটুকু হয়েছে আমরা এখনও বলিনি, কিন্তু
ধর্ম নিয়ে কোনো কথা এখনো বলিনি, এবং আমি আপনাদেরকে বলছি যে ধর্ম নিয়ে আমি কোনো কথা বলতেও চাই না, ধর্ম নিয়ে কোনো কথা বলতেও চাই না। ধর্ম নিয়ে ওইখানে যা যা হয়েছে কার দোষ বা কার গুণও খুঁজতে চাই না আমরা এটার বিরোধ করি। আমরা মনে করি না মানুষের এই সমস্ত করা উচিত। নারুগোপাল, যারা দায় দায়িত্ব নেই, এখানে সিপিএম কংগ্রেসের হচ্ছে পুরো বিধানসভায় শূন্য, কোনো পৌরসভা নেই, 127টার মধ্যে কোনো পঞ্চায়েত নেই, কোনো পঞ্চায়েত নেই। একটা জায়গায় আমি এবার শূন্য, কিন্তু তৃণমূলের এত এমএলএ এমপি থাকার পরেও শূন্য বলছেন। তৃণমূলের তৃণমূলের এত এমএলএ থাকার পরেও মুর্শিদাবাদ জেলায় ধ্রুবজ্যোতি থামতে বললে থামতে হবে, লোকদের সঙ্গে কথা বলবো না। ধ্রুবজ্যোতি থামতে বললে থামতে হবে, এটা তো স্ট্রিট কর্নার নয়, বাকিদেরও বলতে দিতে হবে। 34 বছরে অনেক বলেছেন, অনেক বলেছেন। প্রসঙ্গে এসো, ব্যক্তি আক্রমণ না। হ্যাঁ, 34 বছর অনেক কথা বলেছেন, বলতে দিন, আগে ক্ষমতা থেকে সরান, তারপর কথা বলবেন। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এখানে হচ্ছে কি কোশ্চেনটা কি ছিল জানো? কোথাও ধর্মীয় মেরুকরণের তাস, সেটা বিজেপি এবং তৃণমূল কংগ্রেস দুজনেই খেলতে চাইছে কিনা? একটা জায়গায় মফিয়াদি, তোমরা জানো যে হচ্ছে মমতা ব্যানার্জির এই যে টোটালি 212টা সিট পেয়েছে লাস্ট 2021-এ, অনেকে বলেছিল যে ধর্মীয় মেরুকরণের তাস বিজেপি খেলছে এবং সেখানে তারা জয়ী হবে। তো দেখা গেছে কি 212টা সিট আমরা পেয়েছি, 213টা, এবং তারপরেও বিজেপি থেকে এবং কংগ্রেস থেকে একটা পুঁজি ছিল, সেটাও জয়েন করে গেছে। অর্থাৎ হচ্ছে মমতা ব্যানার্জি ধর্মীয় তাস মমতা ব্যানার্জি গায়ে যদি চাপানো হয় সেটা সম্পূর্ণ ভুল। এই কারণে ভুল, কারণ হচ্ছে মমতা ব্যানার্জির এই যে মুর্শিদাবাদ জেলা দীর্ঘদিন ধরে মিশ্র সংস্কৃতির জেলা, এখানে আমরা হিন্দু মুসলিম উভয়ে কিন্তু বিভিন্ন প্রোগ্রাম রিলিজিয়াসে একসঙ্গে পার্টিসিপেট করি। দ্বিতীয়ত কোনোদিনই কিন্তু আমরা এই উত্তেজনা দেখিনি। এই উত্তেজনাটা তৈরি হয়েছে রিসেন্টলি মহাজনদা খারাপ লাগলে পরে বিজেপি আসার পর থেকে। এই যে ধর্মীয় ভেদাভেদের ভিত্তিতে রাজনীতি, যেখানে কর্ম কোনো মূল্য পাচ্ছে না, এই জায়গাটায় আমি জাস্ট বলছি একটা জায়গা যে মুর্শিদাবাদের মধ্যে যে পোলারাইজ বা গোটা পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক বীজ বপন করছে, এটা 19 সাল থেকে অ্যাক্টিভ হয়েছে। যেদিন থেকে 19 সাল থেকে নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসছেন, এটা ভয়ঙ্কর দেশের পক্ষে। এই যে রুজি রুটির ব্যাপারটা যিনি উনি বলছেন, সিপিএমের যিনি বলছেন, ওখানে উনি মূল প্রসঙ্গ থেকে উঠছে এটা ন্যাশনাল যে আমাদের পলিসি আছে, পলিসিগুলোর ওপর কিন্তু দেশের সোশিও ইকোনমিক জায়গার ওপর কিন্তু একটা কর্মসংস্থান তৈরি হয়, যেখানে হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার কাউন্সিল বলছে উচ্চশিক্ষিত এবং হচ্ছে আপনার মধ্যমানের যারা আছে, যারা এডুকেটেড যারা আছে, তাদের 80% হাতে কাজ নেই, জব সিকিউরিটি নেই। এই জব সিকিউরিটি দেবে কী করে? নরেন্দ্র মোদীজি যে জায়গাটা যেটা করেছেন, সেই জায়গাটা গোটা দেশের প্রতিরক্ষা ব্যবস্থা অগ্নিপথ প্রকল্পের মধ্যে দিয়ে, যেটা সবথেকে স্ট্রেনজেন্ট করে একটা দেশকে, সেই জায়গাটা কন্ট্রাকচুয়াল করে দিয়েছে। তারপর আপনার এয়ারপোর্ট বিক্রি করে দিয়েছে। মলয়বাবু, 2014 সালে নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হয়েছে, তারপর থেকে আজকের দিনে পরিবর্তন যেটা, সেটা হচ্ছে ভারত বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশের দিকে এগোচ্ছে। নরেন্দ্র মোদী আসার পরে গোটা বিশ্ব দেখছে যে ভারত কিভাবে এগিয়ে চলেছে। সুতরাং নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ যেভাবে এগোচ্ছে সামনের দিনে, সেই জন্যই তো মানুষের মধ্যে বহরমপুর সিটও জিতবে এই কথা। আমার সহকর্মী সোমা আছেন আমাদের সঙ্গে, আমি একটু সোমাকে বলবো যারা প্রশ্ন করবেন হাত তুলুন প্লিজ। সোমার হাতেই মাইক থাকবে, সংক্ষেপে একটা প্রশ্ন করবেন নির্দিষ্ট করে। এই যে বিজেপি এত কথা বলছে, মুর্শিদাবাদ জেলায় এই লোকসভা নির্বাচনে বিজেপি অপ্রাসঙ্গিক, সেটা বিজেপিকে স্বীকার করতে হবে, মানুন বা না মানুন। আর গোটা দেশের অর্থনীতির কথা যারা বলছে, দেশের অর্থমন্ত্রী ভোটে দাঁড়াচ্ছে না, তার স্বামী বলছে ইলেকট্রাল বন্ডের দুর্নীতি বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি, তার উত্তর তাদেরকে দিতে হবে। উত্তর নেব। মানুন বা না মানুন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 400 বার পার করে এবার আবার প্রধানমন্ত্রী হবে। পরের জন কংগ্রেসের যে এখানে আছে তার কাছে একটি প্রশ্ন, যে বিগত যে করোনাকাল হয়েছিল, করোনা মহামারী, সেই মহামারীতে আমরা দেখেছি এখানকার স্থানীয় এমপি দিল্লিতে বসেছিলেন ঠান্ডা ঘরে। তো তার এলাকায় মানুষজন কীরকম আছে, তার খেয়াল রাখার কোনো দরকার ছিল কি ছিল না? উত্তর নেব। এই প্রশ্ন। করোনা মহামারী হওয়ার সময়ে ভারতবর্ষের সরকার সমস্ত যানবাহন বন্ধ করে দিয়েছিল। দিল্লি থেকে পশ্চিমবঙ্গে আসার উপায় ছিল না। শুধু তাই নয়, আমাকে বলতে দিন, মুর্শিদাবাদ জেলায় প্রায় 6 থেকে 7 লাখ পরিযায়ী শ্রমিক এ জেলার বাইরে ছিল। শুধু মুর্শিদাবাদ জেলা নয়, সারা বাংলার যারা বাইরে পড়াশোনা করতে গেছে, যারা ডাক্তার দেখাতে গেছে, যাদের ছেলেমেয়েরা কাজের জন্য বাইরে ছিল, রাত দিন তাদের জন্য অধীর রঞ্জন চৌধুরী বিরোধী দলনেতা হিসাবে তিনি সকাল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত সমস্ত অভিযোগ নথিভুক্ত করতেন।
কোভিডের সময় এবং আমি সেই বলছি, নথিভুক্ত করার কোভিডের পর সময় সারা রাস্তায় ভারতবর্ষের একমাত্র যে ছিল যেখানে আছে, রেড তাদের ভলেন্টিয়ার, খাবার পৌঁছে দিয়েছে, সিপিআইএম এবং তাদের ওষুধ কংগ্রেসের পৌঁছে কর্মীরা। দিয়েছে। শুধু তাই আর নয়, কেউ আমাকে ছিল বলতে না দিন, রাস্তায়। আমাকে বলতে পশ্চিম দিন। বাংলার মাটিতে যখন বলতে দিন, ট্রেনে আমাকে করে বলতে দিন। নিয়ে আসে শুধু তখন তাই নয়, বলেছিল দিদিমণি তারপরেও করোনা যখন এক্সপ্রেস মানুষ আসছে। বাড়ি আসতে না পারে, বারবার জাতীয় কংগ্রেসের তরফ থেকে নরেন্দ্র মোদীকে চিঠি লেখা হয়েছিল। বাংলার মুখ্যমন্ত্রীকে অধীর রঞ্জন চৌধুরী চিঠি আমি আসবো, লিখেছিলেন। পরের জনের কাছে যাবো। পরবর্তীকালে ট্রেনের ভাড়া দিয়ে জাতীয় কংগ্রেস এই মুর্শিদাবাদ ফিরোজা দেবী আসবো। মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিককে যখন বাড়ি পরের জনের এনেছিল, কাছে, হ্যাঁ। তখন এই তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসবো, বলেছিল, আসবো, আসবো। করোনা এক্সপ্রেস ফিরোজা- বাংলার ছেলেরা বাড়ি ঢুকছে, আর এরা বলেছিল করোনা এক্সপ্রেস ঢুকছে। অধীর চৌধুরী সারা পরের প্রশ্নটা নিই, জন্য কাজ করেছে। পরের প্রশ্নটা নিই। সিপিএমের প্রতিনিধি এবং কংগ্রেসের প্রতিনিধির কাছে প্রশ্ন, সাইবাড়ির যে ছেলেকে হত্যা করে রক্তমাখা ভাত তার মাকে খাওয়ানো হয়েছিল, তাদের কাছে আপনারা একসাথে জোট করে ভোট চাইতে গেছিলেন তো? উত্তর নেব, উত্তর নেব। ফিরোজা, ধ্রুবজ্যোতি। দিদিমণি এত যে মুসলিম দরদির কথা বলেন, দিদিমণিকে আমি সাইবাড়ির বলছি প্রশ্নে, যে সাইবাড়ির- পশ্চিম বাংলায় আনিস খানকে খুন করলেন, মহিদুল ইসলাম মুদ্দাকে খুন করলেন, কোন পরিবারের সন্তান ছিল? এই যে কোভিডের সময় কথা বললেন, মানুষের বাড়িতে অক্সিজেন সিলিন্ডার রেড ভলেন্টিয়ার ছাড়া কে পৌঁছে দিয়েছিল? পরিযায়ী শ্রমিকরা যখন ফিরছিলেন মানুষের হাতে, এই বহরমপুর বাস স্ট্যান্ডে জনগণের রান্নাঘর, জনগণের খাবার কে দিয়েছিল? বিজেপিকে দেখতে পাওয়া যায়নি, এক সেকেন্ড, ফিরোজা তৃণমূলকে বেগম, দেখতে পাওয়া যায়নি। পরের প্রশ্নের উত্তর শুধু নেব। তাই নয়, আপনি অনেক কথা বললেন। আপনার মনে আছে আমাদের বিলকিস বেগমের কথা? আপনাদের মনে পড়ে সে কথা? আপনাদের মনে পড়ে প্রফেসরের কথা? আপনাদের মনে পড়ে সেই মায়ের কথা যাকে টুকরো টুকরো কেটে তার ভ্রূণটাকে ত্রিশূলের তলায় মাথায় লাগিয়ে নাচিয়ে বেরিয়েছিলেন? আপনারা কি বলছেন? রক্ত মাখা, রক্ত কে মাখায়নি? এসব বড় বড় কথা বলবেন না, অনেক অনেক কথা বলে। বর্তমান পরিস্থিতি থেকে মূল আপনারা সরে কথা যাচ্ছেন। আমরা বর্তমান সবাই পরিস্থিতি, ইস্যু থেকে বেকার সরে যাচ্ছি। যুবকের কাজ নেই, মুর্শিদাবাদ শিল্প জেলার- নেই, চাকরি নেই, স্কুল নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই। এই সকল কিছু পাবার জন্য আপামার জনসাধারণের সুবিধার জন্য আমি আসবো, এক এই সেকেন্ড, ইন্ডিয়া এক জোট। সেকেন্ড, এক সেকেন্ড। বেকারদের কি হবে পশ্চিম সেকেন্ড, বাংলায়? আসবো, এক সেকেন্ড। মুর্শিদাবাদ জেলার পর্যটন শিল্প কি হবে? এক যিনি সেকেন্ড, এক ওখানকার সেকেন্ড, MLA, এক সেকেন্ড, এক এখনো কোনো সেকেন্ড। পর্যটন শিল্প এক হচ্ছে না। সেকেন্ড, এক কেন সেকেন্ড, না, না, আমার করিমপুর এখানে- থেকে না, না, মুর্শিদাবাদ আমার এখানে পর্যন্ত প্রশ্ন ভায়া আছে। ট্রেন লাইন না, হচ্ছে না, না? না, ধ্রুবজ্যোতি, আমার এখানে প্রশ্ন আছে যে এখন আমরা দেখতে পাচ্ছি তোমরা অনেক কমফোর্টেবল এই রাজ্যের বেকারদের নিয়ে আলোচনা করতে, বা এই মুর্শিদাবাদের পর্যটন শিল্প ইত্যাদি। 34 বছরে কি হয়েছে? 34 বছরে মুর্শিদাবাদ জেলায় পর্যটন শিল্প হয়েছে, মতিঝিল হয়েছে, কিসের পর্যটন শিল্প হয়েছে? সাগরদিঘির তাপবিদ্যুৎ কেন্দ্র হয়েছে, হলদিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র হয়েছে। আপনি বলেন তৃণমূল আসার পরে একটা কারখানা হয়েছে মুর্শিদাবাদ জেলায়? মুর্শিদাবাদ জেলায় বর্গাদার পাট্টাদারের মাধ্যমে জমি বিলি বন্টন করা হয়েছে, এখন পর্যন্ত সেই জমিকে নিয়ে নেওয়া হচ্ছে তৃণমূল না। আপনি বলতে পারবেন মুর্শিদাবাদ জেলায় ধ্রুবজ্যোতি, একটা থামতে হবে, উন্নয়নের স্ট্রিট কথা? কর্নার নয়, থামতে হবে, থামতে জানতে হবে, স্ট্রিট কর্নার এখানে নয়। মৌপিয়াদির কাছে একটা অনুরোধ, আপনি সঞ্চালক, দর্শক মণ্ডলীর কাছে যে কোনো ডিবেট হয় সরাসরি না, বক্তব্যে না, এসো, না, বক্তব্য গোপাল পয়েন্টে এসো, না, প্লিজ। পয়েন্ট না, পয়েন্টে আসছি। পয়েন্টে এসো, রাহুল আমরা বলতে হবে রাজনীতি না। করি হচ্ছে কারেন্ট ডেটার ওপর। একটা জায়গায় যখন সিপিএম গভর্নমেন্টে ছিল, এখন সিপিএম কংগ্রেস হচ্ছে নিজেদের স্বার্থে, নিজেদের হচ্ছে কোনো রকমে একটা সিট যদি পেতে পারে এই জন্য হচ্ছে চেষ্টা চরিত্র করে এগোচ্ছে, কিন্তু ব্যর্থ হবে। সাচার কমিটি রিপোর্টে ফার্স্ট পয়েন্টে আসি। তো আপনি যে বলছেন যে সাচার কমিটি রিপোর্ট কংগ্রেসের আমলে তৈরি হয়েছিল, পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থায় সিপিএম সেই সময় ছিল, 9 সালে পাবলিশড হয়েছিল। সেই সময় প্রণববাবু ছিলেন এখানে এবং অধীর রঞ্জন চৌধুরী ওনার নেতা ছিলেন এখানে। সাচার কমিটির রিপোর্টে যে মুসলিমদের দুরবস্থার কথা এখানে মুর্শিদাবাদে যে কিছু করেনি সিপিএম গভর্নমেন্ট, সেটা ফার্স্ট কিন্তু সাচার কমিটির রিপোর্টে প্রকাশ পেয়েছে। আমি এটা ফিরোজা একটা বেগমের জায়গা- কাছে আসি। ফিরোজা বেগম, একই সঙ্গে যেমন অধীর রঞ্জন চৌধুরীর কথা আপনি বলছেন যে অধীর রঞ্জন চৌধুরী তিনি বহরমপুরের মানুষের কাছে স্পেশাল, আবার একই সঙ্গে যদি আমরা দেখি যে অনেকগুলো প্রকল্প রাজ্য সরকার গত কয়েক বছরে চালু করেছে, যার মধ্যে স্বাস্থ্য সাথী আছে, যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, সেগুলোর ডিভিডেন্ড পাবে না তৃণমূল কংগ্রেস? দেখুন, যে সরকার যখন যে সরকার থাকে প্রশাসনে, সেই তাদেরকে কিছু কাজ করতে হয়। প্রত্যেকটি সরকার, একটি সরকার একটা নির্দিষ্ট কাজ করে যায়, তার পরবর্তী সরকার সেখান থেকে এগিয়ে নিয়ে যায়। ফলে প্রত্যেকটা সরকারের ওয়েলফেয়ার প্রকল্প, এগুলো কিন্তু কোনো মানুষের পার্মানেন্ট যে উন্নতি সেটা কিন্তু নয়। আমি বলতে চাইছি যে ওয়েলফেয়ার গভর্নমেন্টের ডিউটি, এটা ইন্ডিয়া গভর্নমেন্ট। ইন্ডিয়া এমন একটি দেশ যেখানে পিছিয়ে পড়া মানুষকে তুলে আনবার জন্য ওয়েলফেয়ার প্রকল্প করতে হয়। সামাজিক সুরক্ষা ওয়েলফেয়ার নয়, ইউপিএ গভর্নমেন্টের তৈরি করা, ইউপিএ গভর্নমেন্টের তৈরি করা। উনি ভুল বলছেন, ওয়েলফেয়ার প্রকল্প উনি ভুল। ওয়েলফেয়ার প্রকল্পে পার্মানেন্ট সোশ্যালে সেগুলো কাজ হচ্ছে, তাহলে আপনাদেরকে ডিনাই করতে হয়। নিজের প্রশ্ন নিজেই তো আপনি কোনো ডিউটি করে ফেলছেন। টেম্পোরারি সলিউশন থেকে সলিউশন নয়। সামাজিক সুরক্ষা প্রকল্প কেন
মানুষের করা হয়? রুটি রুজি চাই, তাহলে বেকার গভর্নমেন্ট কেন যুবকদের ভর্তুকি চাকরি চাই, দেয়? আমাদের গভর্নমেন্ট সরকারি কেন হচ্ছে প্রকল্প ফুডসিকিউরিটি চাই, বিল তৈরি শিল্প করেছিল? চাই, ইউপিএ গভর্নমেন্ট তৈরি আমার করেছিল বেকার কেন? যুবকদের ভবিষ্যৎ প্রকল্প যাতে সুরক্ষিত হয় সেই আমার ব্যবস্থা এখানে চাই। নারুগোপাল এক সেগুলো সেকেন্ড যেখানে আমার নারুগোপালের কাছে প্রশ্ন এক সেকেন্ড নারুগোপাল সাস্টেনেবল আর তৃণমূল নারুগোপাল টেম্পোরারি হয় কখনো? নারুগোপালের কাছে প্রশ্ন। নারুগোপাল, গত 2 বছর ধরে আমরা রাজ্য তোলপাড় হতে দেখছি দুর্নীতি ইস্যুতে, এবং এই মুর্শিদাবাদ জেলার এমন চিত্র সামনে এসেছে যে একজন এমএলএ তিনি মোবাইল পুকুরে ফেলে দিচ্ছেন। শাস্তি পেয়েছে, শাস্তি পেয়েছে, এই দুর্নীতি কাটা শাস্তি পেয়েছে। সেটাকে কিভাবে প্রথমত কাউন্টার করবে? এখন বলি, দুর্নীতি কাটাকে কিভাবে ভোটের ময়দানে কাউন্টার করবে? আচ্ছা আসল চোরকে তো কেউ ধরছে না। এবার বলি। এই যে 25,000 চাকরি চলে গেল, হলো হচ্ছে ইয়েতে প্রথম কথা দুর্নীতি ইস্যুতে আপনার তৃণমূলের যে পার্সিয়ালি দুর্নীতি আছে সেগুলোকে নিয়ে এটা হচ্ছে সাবজুডিস প্রসেস, এটা নিয়ে আমার মন্তব্য করা ঠিক না। 1 2 হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল লাস্ট হচ্ছে বিজেপির যে এজেন্সি ইউজ করছে, বিজেপি এজেন্সি অরবিন্দ কেজরিওয়ালকে যেভাবে হচ্ছে অ্যারেস্ট করেছে, তার আগে হচ্ছে রাহুল গান্ধীকে, তার আগে ইডি সিবিআই হচ্ছে কল করেছে। তাহলে পরে হচ্ছে ইডি সিবিআই কল করা এবং তাকে হচ্ছে কাস্টাডি নেওয়া এবং তার সঙ্গে হচ্ছে পানিশমেন্ট দেওয়া, এই কতগুলো লিগ্যাল ফোরামে পার্থক্য আছে। এজেন্সির মিসইউজ। যে ইন্ডিজোট এবার ধরা পড়েছে, ওই রাহুল গান্ধী এজেন্সির কথা যেটা হচ্ছে না, আজকে পশ্চিমবঙ্গের মানুষ দেখলো যে সিবিআই ইডি আছে বলে এক শ্রেণীর কর্মচারী রাত জেগে টাকা গুনে টাকা বান্ডিল করে নাম্বারিং করে গভর্নমেন্টের ঘরে ফেরত দিয়েছে। শুভেন্দু অধিকারী তো ছিল, তাকে ধরছেন না কেন? শুভেন্দু অধিকারীও বলবো, শুভেন্দু অধিকারীও বলবো, শুনতে থাকুন, শোনেন আপনি, আজকে চাকরি চোরেরা ধরা পড়েছে, তৃণমূল বিজেপিকে ঘরে নিয়ে ধরা পড়েছে বলে তৃণমূলের দুর্নীতি জনসমক্ষে প্রকাশিত হয়েছে। তার ফলে মানুষের মধ্যে, বেকারদের মধ্যে যে আশার সঞ্চার হয়েছে যে না, এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরাতে পারলে সামনের দিনে যে মানুষের সামনে আলো রেখা দেখা দেবে। আমার মনোবাবুর কাছে প্রশ্ন, আপনি একটু আগে বলছিলেন যে 400 পার হবে, যদি 400 পারের কনফিডেন্সই থাকে তাহলে কেন রামে ভরসা করতে হচ্ছে, কেন এজেন্সিতে ভরসা করতে হচ্ছে? বলছি ধরুন, আপনি খেয়াল করুন, রামে ভরসা করার কিছু নেই। অযোধ্যা রাম মন্দির নির্মাণ হয়েছে, আমাদের রামে ভরসা ছিল, এখন আছে। রাম মন্দির নির্মাণে রাম মন্দির নির্মাণের সময় কাজ নয়, সরকারের কাজ রামে অ্যালার্জি শুরু হয়ে গেছে, রামে অ্যালার্জি শুরু হয়ে গেছে। পশ্চিম বাংলার মাটিতে, ভারতবর্ষের মাটিতে স্বাধীনতা ছিল না, তখনও মন্দির ছিল, মসজিদ ছিল, মানুষের হাতে কাজ চাই, রাহুল গান্ধীকে, পশ্চিম বাংলায় কাজ নাই, রাহুল গান্ধীকে, রাহুল গান্ধী, মমতা ব্যানার্জি, কাজ দিতে হবে। ধ্রুবজ্যোতি, এটা স্ট্রিট কর্নার নয়, আমি বারবার বলছি, প্রত্যেকের বলার সময় মাইক নিয়ে বলা যাবে। আসলে তাহলে আমি মাইকটা অফ করতে বাধ্য হব। আসলে পার্লামেন্টে গিয়ে বলার সুযোগ পাবে না, সেই জন্য আমরাও ভাবছি যে এখানে বলিনি যা বলার, পার্লামেন্টে আমরা বলবো, আমরা পার্লামেন্টে বলবো। হ্যাঁ বলছি, সেটা হচ্ছে যে আজকে রাম নামে আমাদের ভরসা আগে ছিল, এখন আছে, কিন্তু রামের নাম নিয়ে আমরা নির্বাচন লড়ছি না। আমরা এবারে নির্বাচন লড়ছি বিকশিত ভারত নিয়ে, নরেন্দ্র মোদীর উন্নত ভারত নিয়ে। মানুষের কাছে আমরা এই কথাগুলোই বলছি যে আজকে চাঁদে ভারত যান পাঠাচ্ছে, এই নির্বাচনে চাঁদে ভারত যান পাঠাচ্ছে, ভারত এই লড়াইয়ে যারা ধর্মের ভিত্তিতে লড়াই করতে চাইছে, মূল কথা সরকারের কাজ মানুষের হক, রুটি রুজি, ভারতবর্ষের মাটিতে আজকে বেকার বাড়ছে, আজকে ভারতবর্ষের মানুষ কাজ পাচ্ছে না, ভারতবর্ষের মাটিতে আজকে রেলকে বিক্রি করে দেওয়া হচ্ছে, আজকে ভারতবর্ষের মানুষকে বিমানকে বিক্রি করে দেওয়া হচ্ছে, রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বিক্রি করে দেওয়া হচ্ছে, তাই ভারতবর্ষটাকে বেচারামের সরকারে পরিণত করেছে এই দেশে বলার সুযোগ। ফিরোজা বেগম, আমরা দেখলাম যে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা এই মুর্শিদাবাদের ওপর দিয়ে গেল, এই বহরমপুরের ওপর দিয়ে গেল। বহরমপুরে প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন রাহুল গান্ধীকে দেখার জন্য, যে বহরমপুর এখনো পর্যন্ত কংগ্রেসকে লোকসভায় খালি হাতে ফেরায়নি। সেই বহরমপুরে রাহুল গান্ধী কিন্তু
কোনো বক্তব্য রাখলেন না। শুধু তাই নয়, এই মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে যখন মোহাম্মদ সেলিমরা গিয়ে দেখা করছেন অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে, যখন জয়রাম রমেশ সাংবাদিক সম্মেলন করছেন, পাশে অধীর চৌধুরী নেই, যখন তাকে প্রশ্ন করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের শাসন ব্যবস্থা নিয়ে, তখন তিনি প্রশ্ন এড়াচ্ছেন। ফুলচাঁদ শেখ নিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে তিনি প্রশ্ন এড়াচ্ছেন। ঠিক উল্টো দিকে 30 মিটার দূরে দাঁড়িয়ে দেখা যাচ্ছে অধীর রঞ্জন চৌধুরী তিনি তৃণমূল কংগ্রেসের অপশাসন নিয়ে সোচ্চার হচ্ছেন। আপনাদের হাইকমান্ড, হ্যাঁ আপনাদের হাইকমান্ড প্রদেশ নেতৃত্বের পাশে আছে? অফকোর্স আছে, অবশ্যই আছে। শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দিকে অলিভ ব্রাঞ্চ বেরিয়ে গেছে কংগ্রেস। দেখুন, একটা ভারতবর্ষ একটা বিশাল দেশ, জাতীয় কংগ্রেস এ ভারতবর্ষের গণতন্ত্রকে সম্মান করে, যার ফলে যখন একটা কোনো কথা হয় হাইকমান্ড, আপনার মনে হয় না রাহুল গান্ধীর এখানে প্রচারে আসা উচিত ছিল? আপনার মনে হয় না যখন অধীর রঞ্জন চৌধুরী এবার তার ক্যারিয়ারের টাফেস্ট লড়াইটা লড়তে যাচ্ছেন, রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীর এখানে এসে ক্যাম্পেইন করা উচিত ছিল? রাহুল গান্ধী এখানে এসেছেন, আমাদের ক্যাম্পেইন করতে এসেছেন। রাহুল গান্ধী এখানে ন্যায়যাত্রা করেছেন বলেই রাহুল গান্ধী যেটা বলেছেন ছিল কি ক্যাম্পেইন করা উচিত ছিল কি? না না না, ওটাই তো ক্যাম্পেইন, উনি তো র্যালি করেছেন। না না না, রাহুল গান্ধী এবং জয়রাম রমেশ বারবার বলেছেন তা ন্যায় আরেকটা কথা, ইলেকশনের কোনো যোগ নেই। মফিয়াদি আমাকে রাহুল গান্ধী মমতা এখানে একটা প্রবলেম হয়েছে, মফিয়াদি প্লিজ। জয়রাম রমেশ তিনি বলেছেন তৃণমূল কংগ্রেস আমাদের বন্ধু। এখানে একটা রাজ্য সরকার আমাদের একটা অত্যন্ত দুর্ভাগ্যের, রাহুল গান্ধী এ ভারতবর্ষের জন্য প্রাণ দিয়েছেন ইন্দিরা গান্ধী তার নাতি, তার বাবা এ ভারতবর্ষের জন্য প্রাণ দিয়েছেন তার পুত্র। রাহুল গান্ধী আমাদের সর্বভারতীয় নেতা। রাহুল গান্ধীকে যখন এখানে আমরা এই বহরমপুরে তার স্টে করবার জন্য একটা জায়গা চেয়েছিলাম, এ সরকার, এ পশ্চিমবাংলার সরকার তাকে কোনো সরকারি ভবন দেয়নি তার খাওয়ার জন্য। তা সত্ত্বেও সেই রাহুল গান্ধীর ছায়ার সঙ্গে রাহুল গান্ধী, সেই সময় রাহুল গান্ধী মানুষকে সম্মান করতে জানে, এটাই রাহুল গান্ধী মানুষকে সম্মান করতে জানে। যখন নরেন্দ্র মোদী রাহুল গান্ধীকে তার বিরুদ্ধে সিবিআই ইডি লাগিয়ে দিয়ে 52 ঘন্টা টানা কোশ্চেন করছে, তারপরেও রাহুল গান্ধী সংসদে বক্তব্য রাখার পর নরেন্দ্র মোদীর সঙ্গে গলা ছিলেন রাহুল গান্ধীর বাবা রাজীব গান্ধী। থামতে বললে থামতে হবে, থামতে বললে থামতে হবে। 26-এর ভোট দেরি আছে, আরও পরে অনেক কথা লড়াই করতে হবে, এখন 24-এর ভোট হচ্ছে। তো সেই জন্য হচ্ছে আমি দুটো জিনিস, রাহুল গান্ধী যখন এখানে আসেন, প্রথম হচ্ছে ম্যাডামের যুক্তিকে আমি কন্ডেম করছি। এক, তিনি যে স্টেট হাইওয়ের ওপর দিয়ে গেছেন বা যেখানে যে ডিএম পুরো পারমিশন দিয়েছিল তার রেকর্ড কপি অনলাইনে আমি দেখাতে পারি স্টেডিয়ামে বা বিভিন্ন জায়গায়, রাইট? দুই হচ্ছে রাহুল গান্ধীর সঙ্গে যে কথাগুলো হয়েছিল, জয়রাম রমেশ সেখানে পুরো অবজারভেশন করছিলেন। অধীর চৌধুরীকে তার দলের লোক বিশ্বাস করতে পারেনি। নারুগোপাল আমি উপস্থিত ছিলাম। নারুগোপাল মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং সেই সময় দাঁড়িয়ে রাহুল গান্ধীকে যাত্রার পারমিশন দেওয়া হবে না। জয়রাম রমেশ তিনি বিভিন্ন জায়গায় ফোন করছেন, অধীর রঞ্জন চৌধুরী সেই সময় রাস্তা অবরোধের ডাক দিলেন, তারপর পুলিশ বলল গাড়ি নিয়ে বেরিয়ে না। আমি বলি রাহুল গান্ধী, আমি একটা জায়গা আছে রাহুল গান্ধীর সঙ্গে ম্যাডামের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা মা হচ্ছে এখানে উনি তাহলে বলুন, আরে মাঠে পারমিশন দেওয়া হয়েছে, রেকর্ড আছে। জয়রাম রমেশ উনি জানেন না, উনি হয়তো, কারণ ওনার নেতাকে তো আমরা জানি, ওনার নেতা সবটা খুলে বলবেন না। এখানে যিনি অবজারভার ছিলেন ওয়েস্ট বেঙ্গলে, জয়রাম রমেশ ছিলেন এখানে। ফার্স্ট অধীর চৌধুরীকে অবজারভার করা হয়নি, কারণ অধীর চৌধুরীর উপরে মনিটরিং করা হচ্ছিল, কংগ্রেসের ওপর থেকে করা হচ্ছিল। এবং সেই জায়গা থেকে অধীর রঞ্জন চৌধুরী যে বিজেপির সঙ্গে এত সুবিধা ভোগ করছিল, সেই জন্য হচ্ছে ওনাদের যিনি মুখপাত্র আছেন সোনিয়াজি পর্যন্ত, অধীর চৌধুরী দেখবেন তার আগে পর্যন্ত কোনো ডিস্টার্ব ফেস করে। যেদিন রাহুল গান্ধীর পোস্ট সংক্ষেপে রাহুল গান্ধী যখন হচ্ছে সুপ্রিম কোর্টে, তখন আবার নতুন রিনিউ হলো। রাহুল গান্ধী শোনো, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, অধীর চৌধুরী যে বিজেপিকে যে সুবিধা পাচ্ছে, সেই জন্য জয়রাম রমেশকে অবজারভার করে চাইনি। আমি বলছি এত আলোচনায় না গিয়ে আমার মুর্শিদাবাদ জেলায় গোটা পশ্চিম বাংলার
যে 25,000 চাকরি চলে গেল তৃণমূলের দুর্নীতির ফলে। আমরা বলেছি যোগ্যদেরকে চাকরি দিতে হবে। চাকরি যায়নি, চাকরি মুর্শিদাবাদের যায়নি। মাটিতে তোমাদের দাঁড়িয়ে ওই আমরা BJP র যে যা ছিল, 68,000 প্রাইমারি স্কুল তৈরি চাকরি করেছে যায়নি, বামপন্থী। চাকরি যায়নি, মুর্শিদাবাদ চাকরি জেলায় যায়নি। তৃণমূল আসার চাকরি পরে যায়নি, চাকরি যায়নি। 8,200 স্কুল বন্ধ করা সুপ্রিম কোর্টে, এই স্কুল বন্ধ কি হবে? 8,200 স্কুল বন্ধ হলো কি হবে? ম্যাডাম লড়াই এই কথা করছে। বলতে হবে। থামতে বলে থামতে হবে। রাহুল গান্ধী দাদু ভারত তোড়োর কাজ করেছিল, আর রাহুল গান্ধী এখন ভারত জোড়োর যাত্রা করছে। রাহুল গান্ধী দাদু ভারত আজকে তোড়ো করেনি। ভারত পাকিস্তান, আরএসএস ভারত পাকিস্তান ভাগ হওয়ার মূলেই হচ্ছে রাহুল গান্ধীর বাবার দাদু। ইংরেজদের কাছে আরএসএস মুসলিম তো দিয়েছিল, সুতরাং আমরা সবাই জানি। এখানে ওই সাবজেক্টে ফলে জাতীয় আমি কেন কংগ্রেসের বলবো? নেতা রাহুল গান্ধী সম্বন্ধে আর কথা বলবেন 25,000 না। একদম রাহুল গান্ধী ভারত জুড়ে ছিল। বহরমপুরে আলাদা করে নজর থাকবে সবার। অধীর রঞ্জন চৌধুরী কি তার গড় ধরে রাখতে পারবেন? চ্যালেঞ্জটা কঠিন, কিন্তু আবার একই সঙ্গে যতক্ষণ অধীর রঞ্জন চৌধুরী ময়দানে রয়েছেন অনেক কিছু হিসেব ওলটপালট হয়ে যায়, এটা মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। কিন্তু মনে রাখতে হবে, একদিকে ইউসুফ পাঠান, তিনি ঝড় তোলার জন্য প্রস্তুত, অন্যদিকে ডক্টর নির্মল সাহা। এই ত্রিমুখী লড়াইয়ে শেষ হাসি হাসবে কে জানা যাবে 4 জুন। আপাতত এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।